মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ হোলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর রোজকার মতন বসেছি এখন চা নিয়ে। বেবু চা বানিয়ে দিয়েছে আমাদেরকে, স্পেশাল চা। গুড মর্নিং আমার তরফ থেকে। এত গরম, তারপরেও কি করে ঠোঁট ফাটে আমি জানি না। সকাল থেকে শুধু ভ্যাসলিন লাগিয়ে যাচ্ছি, এখানটা ফেটেই যাচ্ছে, রক্তও বেরিয়ে গেছে। কি করে হয়? ড্রাই তো ওয়েদার, এখানকার ওয়েদার তো ড্রাই, ওই জন্যই। আমরা যখন কলকাতায় ছিলাম, মানে এই করোনার পর করোনার সময়টাকে চলে গেলাম, সেই গরমকালে না, মানে ওখানে তো স্নান করে বেরিয়ে ঘাম। মানে আমার স্নান করে বেরিয়ে না, স্নান করে গা মুছতে মুছতেই ঘাম। হ্যাঁ, সৌরভে দেবো সৌরভ, আমার অত না। বাথরুমে কিন্তু হাই স্পিড ফ্যান চলছে, হাওয়াটাও গরম। হ্যাঁ, গা মুছতে মুছতেই ঘাম। কিন্তু এই শনিবার মঙ্গলবার এলে না একটা জিনিস মনে পড়ে, আমাদের ঘরের সঙ্গেই তো বারান্দা ছিল, আর সেই বড় কাছারি যেত টুম্পা সোনা, বড় কাছারিতে পুজো দিতে যাচ্ছে, টুম্পা সোনা গানটা থেকে বেশি ওটা মানে ব্যাঞ্জো বলেন না, ওরা বাজাতো। না না, এমনি ওই বক্স টক্সও চালিয়ে যেত। টুম্পা সোনা না, কিন্তু ওটা টুম্পা সোনা বললে গানের ফিলটা আসবে না। না না, টুম্পা সোনা দুটো হাম্পি দে না, মানে বড় কাছারিতে পুজো দিতে যাচ্ছে, টুম্পা সোনা গান চালিয়ে সব নাচতে নাচতে যাচ্ছে। ওদের অনুযায়ী একটা কিন্তু শিক্ষা আমরা ওই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তো, দারুণ লাগতো আমার। টাইম পাস হয়ে যেত। সত্যি কলকাতার ওই এটা খুব মিস করি, তাই না? আর প্রতিবার এই শীতকালটায় যখন ওই গঙ্গাসাগরের মেলা হতো, আমার বাড়ি তো একদম ছিল, ফ্ল্যাটটা পুরো Beach road-এর ওপরে। ডায়মন্ড হারবার রোডের মেন রোডের ওপরে। আর সমস্ত এদেরকে দেখতাম, অন্যান্য স্টেট থেকে সব যেত গঙ্গাসাগরের মেলায়। মানে বোর হওয়া যাবে না ওখানে বসে থাকলে। ওখানে বসে থাকলে কত কি যে দেখা শনি যায়। মঙ্গলবার করে তো বড় কাছারির ক্রাউড দেখতেই পাবো। কখনো কখনো ইসকনের সে বেরোতো, প্রসেশন বেরোতো। ওইগুলো কি ছিল এরকম ওই হাড়ি এরকম ওটা ঝুলিয়ে ওই যে রাখতো ব্যাম্বুর ওটা সঙ্গে। শ্রাবণ মাস, হ্যাঁ, সব বাঁকে জল নিয়ে যায় না, বাঁক নিয়ে যায়। তারকেশ্বর যায় কি এখান থেকে? বড় কাছারি আমাদের বড় ওদিকে বড় কাছারিও কাছারি। যায়। ও, আমাদের ওখানে তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেয়। মানে ভীষণই বিজি রাস্তা, মানে আর 24 শীতকালে তো hours। পিকনিক। হুম, ও হ্যাঁ, ওইখানে মানে একটা পিকনিকের কোনো গান শুনতে পাচ্ছি, দৌড়ে এসে বারান্দায় দাঁড়াতো। না, ওইখানে পিকনিকের কালচারটা আমার খুব ভালো লাগে, সবাই একসাথে গিয়ে খাওয়া দাওয়া, রান্না হবে, ওটাই হচ্ছে মেন। রান্না করে খাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়াটাই হচ্ছে মেন। ঠাকুর সঙ্গে নিয়ে যাওয়া হবে, ওখানে গিয়ে রান্না করে খাওয়া। ব্রেকফাস্টে লুচি। এখানে এসব মজা নেই গো, এখানে একেবারে ওইসব মজা নেই। মানে লোকেরা জানেই না যে পিকনিক ওইরকম ভাবেও করা যায়। তবে এখানে একটা জিনিসটা না বাবা, মানে এখানে খাওয়া দাওয়ার প্রতি অতটা ইন্টারেস্ট দেখানো হয় না, কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়াটাই হচ্ছে মেন। এখানে পিকনিকে গিয়েও সাম্বার ভাত, কার্ড রাইস, বিয়ে বাড়িতেও তাই, রোজকার বাড়িতেও তাই। সেখানে ওইটাকে বাদ দেওয়া যাবে না। আমাদের মানে ওইখানে পিকনিক হওয়া মানে হচ্ছে মাটন, চিকেন এসব এমনিই হবে, এমনিই হবে। সবার আগে তো লুচি দিয়ে শুরু হবে ব্রেকফাস্টের পার্টটা। লুচি, তরকারি, মিষ্টি। লাইফে একটু রিফ্রেশমেন্ট চাই। এখানে আমার সত্যিকারে বলছি, আমার ওই মলে, শপিং মলে ঘুরতে ভালো লাগে না। একেবারে না, আমার একেবারে তার থেকে বাড়িতে বসে থাকবো আমি। মানে এত গেছি এক সময় যে এখন আর ভালো লাগে না। একেবারে আর ভালো তখন লাগে কি না। বলতো, বেবো ছোট ছিল, ওকে নিয়ে তবু এদিক ওদিক ঘুরতাম। এখন বড় হয়ে গেছে বেশ, ও দেখো ছেলে আফটার হলো, কি আমার সঙ্গে ঘুরে ঘুরে কিনবে, আর সবসময় কি বা কিনবো। আমার এত না কেনাকাটি আমার করার আমি ঠিক ভালোবাসি না। আর ভালোবাসি কলকাতায় গড়িয়াহাটে গিয়ে একটু বার্গেনিং করবো। তারপরে কি বলতো, আমি বলছি, আমি কলকাতায় থাকাকালীনও আমাদের বেহালা মার্কেটে গিয়ে টুকটাক ছোট ছোট জিনিস কিনলাম, তাই না? যেটুকু দরকার পুষিয়ে যাবে, যাতায়াতেও পুষিয়ে যাবে। এখানে তো যাতায়াতে পোষাবে না, এক তো ট্রাফিক, দ্বিতীয় হচ্ছে যে মানে কি বলবো, যদি আমি নিজে যাই
যা তেল খরচা হবে তাই কি না বলো, পোষায় না। তারপরে কলকাতায় কি গিয়ে কিছু একটা কিনলাম, একটু ফুচকা খেলাম, কি একটা টুকটাক কিছু খেলাম, এখন তো মোমো ভান্ডার, কিন্তু এখানে তো সেই রকম পাই না। কলকাতায় শপিং মলে আমার শপিং করে ভালো লাগে না। না, কলকাতা যেমন কি রিক্সা আছে, ব্যাঙ্গালোরে তো শর্ট কমিউনিকেশন সার্ভিসই নেই কোনো রকমের। ট্রান্সপোর্টেশন একেবারে ভালো না। ধুলোয় মেশানো ট্রান্সপোর্টেশন এখানকার। আর তবে ব্যাঙ্গালোর আর কলকাতায় কম্পেয়ার এই করতে দেখো, গেলে আমি যে নাইটটা পরে আসবো, শাশুড়ি মা পাঠিয়েছে, বললো সেদিন বাড়ির সামনে থেকেই বাস গেছে, বাসে করে গড়িয়াহাট, এই সরি দক্ষিণাপন গেছে। তাহলে ওইখানে একা একা এরিয়া টু দিন। এরিয়া বাস আছে পুরো। হ্যাঁ, সব জায়গা থেকে সব সব জায়গায়, জায়গার কারণ মানুষ এখানে অ্যাক্সেসিবিলিটি চিন্তা করেই রয়েছে। করেছে যে তবে সবার কি এর সব সময় কি 500-600 টাকা দিয়ে যাতায়াত করা সম্ভব? আমার আমার রিক্সা দারুণ লাগে আমার। শুধু আমি তো আগেও বহুবার বলেছি, পরে গিয়েও বলবো, এর নামেই হাইটেক সিটি। না, এখানে থাকতে দেখো গাড়ি থাকলেই বা ও বাবা ট্রাফিকে বসলে যে কি তুমি বিরক্ত হবে না, বলার না। মা, আজকে সকালবেলা যে বাবার সঙ্গে বেরিয়েছিলাম না প্রজেক্ট এগুলো আনতে, তো এখানে একটা ছেলে রাস্তায় সাইকেল চালাচ্ছিল। না না মানে বাবা তুমি বাকিটা বলো। এটা পড়ে গেছে। তুই হাসছিস তাহলে? যেভাবে পড়েছে আমার ওটার থেকে আরেকটা জিনিস মনে পড়লো। আমরা দুজনে আস্তে 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 ওটা বিষয়তেই ডিসকাস করছি। সামনে একটা গরু এসে গেছিল, হুম, মানে ও এখনো শিখছেই। ডিসব্যালেন্স হয়ে হ্যাঁ, গেছে। মানে পাকা হাত না এখনো, হুম, একবারে ধারাম করে গিয়ে পড়েছে। লেগেছে দেখেছো? আমি আমি গিয়ে আবার তাকে তুললাম। হুম, ব্যথা লেগেছে? সে তো একটু আধটু লাগবেই। কিন্তু ওটা পরে আমি আমার সাইডে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং ছিল, ওর স্টোন চিপ বালি এসব রাখা। বালিটার মধ্যে পড়েছে, স্টোন চিপের মধ্যে পড়েনি, ওটাই লাকিলি। আমি ওকে আস্তে আস্তে বলছিলাম যে ছোটবেলায় আমি যখন সাইকেল চালানো শিখেছিলাম তখন আমারও এরকম সেম কেস হয়েছিল। আমি আবার ওইরকম গরু ফরু ব্যাপার নেই আমার, আমি এমনি লোককে উল্টো দিক থেকে একটা পাড়ারই একটা মানে দাদু ক্যাটাগরির লোক আসছিল। দাদু ক্যাটাগরি। হুম, তো বাজার করে আসছিল, এবার দিয়েছি তাকে একদম সোজা নিয়ে সামনের চাকা দিয়ে ধাক্কা মেরে নিয়ে গিয়ে সব শুদ্ধ হাইড্রেনে। জল ছিল না ড্রেনে? হ্যাঁ, হাইড্রেন। হাই ড্রেনে তো অনেক জল, হ্যাঁ, ডুবে যাওনি? না না মানে ওইরকম পরিস্থিতি না যে ডুবে যাবো। ইস কি নোংরা জল! আর যা গালাগালি খেয়েছিলাম। ওই লোকটার কাছ থেকে হ্যাঁ। সেও তো করেছিল। হ্যাঁ, তার বাজার ফাজার সব ড্রেনে। মার খাওনি বাবার কাছে? হ্যাঁ, ওইটা আমার ইনস্ট্যান্ট ছিল। আমার গন্ডগোল হলেই মার। তোমার লাগেনি এমনিতে? হ্যাঁ, ওটাও লেগেছে, আবার বাবার কাছে মার খেয়েও লেগেছে, বেশ হয়েছে। এরকম তুমি ফেলেছো বয়স্ক লোককে? আমি এটা আমার ছোটবেলায় ছিল, অন্য কেউ দোষ করলেও মারটা আমিই খেতাম। পড়ে গেছি, কেন পড়ে গেছিস? কেন পড়ে গেলাম ওইটা নিয়েও মার। বাবা যেরকম মারতো সেরকম ভালোবাসতো। হ্যাঁ। পড়ে গেছি আগে, সেই দিকে ব্যথাটা কোথায় সারবে আমার, তার উপরেই দুঘা দিয়ে দিল। কেন পড়ে গেছিস? হ্যাঁ। তাও বমি করলেও মারতো ছোটবেলায়। হুম। সাবান খেয়ে নিতে নিতে বমি হবে না? ও হ্যাঁ, তোমাদেরকে আগে বলেছি কি কখনো? আমি জানি না। বাবার একটা ভীষণ মানে ইউনিক টেন্ডেন্সি ছিল, সাবান খেয়ে নিত জানো? মানে বার সোপ, তাই তো? আমাদের ছোটবেলায় আসতো না, এখনো এখনো পাওয়া যায় নিশ্চয়ই 501 কলকাতায়। 501 বার কাপড় কাচার সাবান, এরকম লম্বা লম্বা হতো। ওগুলো কেটে কেটে আমরা ব্যবহার করতাম হ্যাঁ, ছোটবেলায় আমাদের। যে কি ভালোবাসতাম খেতে ওই সাবানটা।
মিষ্টি মিষ্টি লাগতো? সে ভুলে গেছি কিরম লাগতো, কিন্তু কোনোদিনও টেস্ট হয় মিষ্টি মিষ্টি হয় বেগো সাবান? না, মাঝে মাঝে এই সাবানটা যখন না না ওইটা তো খেয়েছি, প্লাস এমনি গায়ে মাখার সাবানও খেয়ে নিতাম, এরকম ছিল হ্যাবিট। তা মাঠটা কিরম খেতে সেটাও বলো। বাজার থেকে সদ্য এসছে, বাজারে ব্যাগের মধ্যে সাবানটা রয়েছে, বের করে নিয়ে কোনো এক কোনায় গিয়ে বসে পুরো শেষ। আর এরকম হ্যাবিট হয়, ভাগ্যি ভালো আমার ছেলের হয়নি, তাহলে ও যা মার খেত না আমার কাছে। তবে আমার এইসব কোনোদিনে কিছু রকমেরই হ্যাবিট ছিল না। না না, তারপর লোকে জানতে পারতো কি করে যে নিশ্চিন্ত এই বাবল বেরোতো। না না বাবল দা। তখন ছোট ছিলাম, এদিক ওদিক লেগে রয়েছে, তো দেখি বাইরে থেকে সাবানের মুখ থেকে সাবানের গন্ধ বেরোচ্ছে। কি দিয়ে মার খেতে? সব রকমের জিনিস, বেল্ট, ওটা তো নর্মাল ব্যাপার। বেল্ট, হাত তো সবার আগেই হচ্ছে হাত, বেল্ট, হাওয়াই চটি, হ্যাঙ্গার। আমি শুধু ভাবি আগেকার দিনে সত্যিকার বাবারা তো এরকম মারতো বলতো? এখনকার দিনে বাবারা মারতে এরকম ভাবে মারলে এদের ছেলেরা বাবারই বাবা। আমি সব রকমের জিনিস দিয়ে মার খেয়েছি। মাম্মা তুমি? আমরা কখনো কি আমার বাবা কোনোদিনও গায়ে হাত তোলেনি, মা মারতো, মাদের খুন্তি, হাতা, খুন্তি, ডালের কাটা। ডালে কাটা মায়েদের- বলো ওই জিনিসটা তো? এটা দিয়ে ডাল ঘাটে, বেল্ট ফেল্ট না, ডালের কাটাটা একদম, তাও আবার স্টিলের ডালের কাটা। বেল্ট তো আমিও তখন বেল্টম্যান আমার কাছে একজনই ছিল, সেটা হচ্ছে আমার বাবা। এখন বেল্টম্যান হিসেবে আমি রঞ্জু কাকুকেও চিনি আমি। তখন তখন শুধু বাবা। তখন বাবাকেই চিনতাম না, বেল্টম্যান সে হিসেবে। অবশ্য না, বেল্টের কিন্তু সৌরভ খুব বাধ্য ছিল জানো তো, বাবা বলে যেত এই এখানে এরকম ভাবে বসে থাকি, তো ও এখানেই বসে থাকতো, হ্যাঁ কি দি না? মোস্ট ওবিডিয়েন্ট যদি কেউ হয়। ভীষণ ওবিডিয়েন্ট ছিল, হ্যাঁ কি না? যার জন্য বাবা ভালোবাসতো সেরকম, তাই না? আর আর কি বলবো, ছোটবেলায় আমার শাশুড়ি মা বলেছে, আমার শাশুড়ি মা বাথরুমে যেত, চোলটা ধরে বাইরে দাঁড়িয়ে থাকবে, আমার অনেক ছোট, হ্যাঁ অনেকই ছোট। অনেকটাই ছোট, কালীঘাটে তো। ওইরকমই, হ্যাঁ 1-2 বছর বয়স ওরকম কিছু হবে আর কি। না তার থেকেও একটু বড় বয়স একটু অব্দিও বড়, করেছি আমি। হ্যাঁ, যে মা আছে কিনা ভেতরে। তারপরে শরীর খারাপ হলে আমাদের তো মানে ও ঠাকুমার বাড়ি যেটা, সেটা তো অনেক বড়, ওপরে মানে নিচের মার মানে আমার ও ঠাকুমা যে যিনি ছিলেন, ঠাকুর ঘরটা একদম ছাদের ঘরে, আগে যেরকম হতো ছাদের ঘরে আলাদা করে, সেখানে গিয়ে গ্লাসে করে ঠাকুরের জল নিয়ে এসে নাকি খাওয়াতো, বলতো খাও শরীর খারাপ ঠিক হয়ে যাবে। আসলে তখনও একমাত্র বাচ্চা তো সংসারে, তাই না? একেবারে রাজ করছি আমি, ছোটবেলাটা পুরো রাজ করেছি আমি, ফ্যামিলির প্রথম, বংশের প্রথম। বংশের বড়, বেবও বংশের বড় কিন্তু ওই দিক থেকে, তাই না? হ্যাঁ তাই তো। ওই মানে বংশের বড় নাতি বেবই, সৌরভও যেরকম বংশের বড়, বেবও সেরকম বংশের বড়। আমি না, আমি ছোট, আমি বড় বউ, বংশের বড় বৌমা। আমার শাশুড়ি বংশের বড় বৌমা, আমি বংশের বড় বৌমা। আমার যখন জন্ম হয়েছে তখন আমার কাকা পিসি কারোর বিয়ে হয় কারুর বিয়ে হয়নি, সেই জন্যই তো বলছি যে সবার একেবারে তোলা তোলা করে রাখতো আমাকে। আমার তখন ছোটই আমি, ছোট মানে খুবই ছোট, ওইরকমই 2-3 বছর হয়তো বয়স হলেও হতে পারে। মুখেই শোনা, আমার ঠাকুমা মানে খুব ঘুরতে ভালোবাসতো। একবার আমাকে নিয়ে নিউ মার্কেট গেছিল, যথেষ্ট স্মার্ট। ভীষণ ওরও ভীষণ মানে, নিচের মা? হ্যাঁ আর কি সাহসী। পুরো চেহারাও একদম, তখন বেশ ষাটটা কাটটা পরে দেখে বয়স হতে একটু রোগা পাতলা হয়ে গেছিল। চেহারাও একদম সেইরকমই ছিল, মানে এক চড়েতেই
একজনকে কাহিল করে দিতে পারার মতো কোনোদিনও না। না কোনো দিনও না। সেটা নিতাই বাবুও না, মানে ঠাকুরদাও না, দাদু ঠাকুমারা আবার মারে মারে নাকি? নাকি? তো এবার মারে শুধু বাবা মারাই। নিয়ে গেছে আমাকে নিউ মার্কেট ঘোরাতে, মানে ওই নিউ মার্কেট ধর্মতলা সব নিয়ে গেছে আমাকে ঘোরাতে, ভিক্টোরিয়া সব আমার ঠাকুমার সাথেই এগুলো ঘোরা ছোট বয়সে। ভিক্টোরিয়ায় তখন ভেতরেও ঢুকতে দিত, ভেতরেও গেছি আমি। আমিও গেছি বাবার সাথে। ভেতরটা কিরকম? ভেতরে সমস্ত ওই অস্ত্র শস্ত্র এইসব রাখা থাকতো। এখন এখন ঢুকতে না, জানি দেয় না না? আমি এখন ভেতরে ঢুকতে দেয় কিনা জানি এখন না। ঢুকতে দেয়, অনেক বছর হয়ে গেল তো ঢুকতে দেয় না। ও তো যাই ইদানিং হোক, দেয় এবার কিনা জানি না। নিউ মার্কেট তো নিয়ে গেছে আমায় ঘোরাতে। এবার একটা টাইমের পর হয়ে গেছে, বাড়িতে সবাই বাড়িতে রয়েছে, বাকিরা শুধু আমি আর ঠাকুমাই গেছিলাম। তো সবার চিন্তায় মাথায় হাত যে ছেলেকে নিয়ে কোথায় চলে গেল। আর সবার আগে আমার দাদু, দাদু মানে বোধহয় হাতে বন্দুক থাকলে এই বোধহয় গুলি না করে দেয় ঠাকুমাকে, এইরকম অবস্থা। ওরা কিন্তু দাদু ডাকিনি কখনো, দাদা, আমি দাদা বলে ডাকতাম। তো এবার তো শোরগোল পড়ে গেছে, মানে নিশ্চিন্তে বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে, লজ্জায় আর বাড়িতে মুখ দেখাতে পারবে না, ওই জন্য বাড়ি আসছে না। মানে একবারই কতটা হ্যাঁ, দূর ভেবে নিশ্চিন্তে বাচ্চার হাত ধরে কেউ নিয়ে চলে গেছে, কিডন্যাপ হয়ে গেছে, ওই জন্য আর ভয়ে লজ্জায় বাড়ি ফিরতে পারছে না। তো এইবারে সবাই নাকি একেবারে দলবল বেঁধে বেরিয়েও পড়েছে খুঁজতে রাস্তায়। তারপর দেখছে যে আমাকে নিয়ে ঠাকুমা রিক্সায় করে ফিরছে। ঝাড় খেয়েছে। ওরে আর সর্বনাশ, মানে এগুলো আমার মুখেই শোনা, এগুলো ঠাকুমাকে যে কি সাংঘাতিক বকেছিল। ধমক দিয়েছিল দাদু, ওরে বাপরে বাপ। এইসব ছোট ছোট ঘটনা কিন্তু দারুণ মনে রাখার মতন ঘটনা এগুলো। বলছে নাকি নিশ্চিন্তে বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে। আসলে কি আমি বলছি, বংশের প্রথম বাচ্চা, আর সৌরভ যেরম ফর্সা সেরম অপুষটি, মানে ফর্সা মানে ভীষণ 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 ফর্সা। এবারে কি সবার একটা, মানে বাড়িতে একটাই বাচ্চা, পিসি, ওর দুটো পিসি, দুটো দুই কাকা, কাকা। এরা সবাই রয়েছে, তাদের সবার, আর দাদু ঠাকুমার তো প্রিয় হবেই, মানে খেয়ে বমি করতে পারবে না, বমি করলেই যে খাইয়েছে তার দোষ। ও বাবা, নিশ্চয়ই ঠিক করে খাওয়াতে পারে, হয়। সৌরভ শুধু, মা কোনোদিনও মারেনি তোমায়, মা কোনোদিনও মারেনি, মেরেছে হচ্ছে বাবা। মানে বমি করলেও মার, পড়ে গেলেও মার। ছোটবেলায় মানে এক ঘর বমি করেছি আমি। আবার কত প্রাউডলি বলছে। অ্যাচিভমেন্ট। হ্যাঁ, যা Achievement. খেতাম বমি করে দিতাম। ও, what an achievement. তার জন্য মারও খেয়েছো। হ্যাঁ, বমি পরিষ্কার পরে হবে, আগে মার। সেদিন যে মাছটা করেছিলাম, এই যে, সে তো খাওয়া হয়নি, সেটাকে একটুখানি গরম, মানে একটু জল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে গরম করছি। আর রাত্রের জন্য ডিম করব আর পরোটা। আর রূপাদি, তুমি জানতে চেয়েছিলে যে এই পমফ্রেটের ঝালটা আমি কিভাবে করেছি। এটা খুবই সিম্পল, সেরকম কিছু না গো, কোনো পেঁয়াজ রসুন টমেটো কিচ্ছু দিই না। মাছটাকে হালকা করে ভেজে তুলে একটা বাটিতে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে গুলে রাখি। আর যে তেলটার মধ্যে মাছটা ভেজেছি সেটার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিই, দিয়ে ওই যে পেস্টটা বানালাম বললাম, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, সেটা দিয়ে আর একটু নুন দিই, ভালো করে ভেজে নিই। তারপরে জল দিই, জলটা একটুখানি মানে ফুটে আসলে মাছগুলো দিয়ে দিই, ব্যাস। নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেবে। রাত্রের জন্য ডিম কষা করছি, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকে ভালো করে চপারে চপ করে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে একটাই পেঁয়াজ দিচ্ছি বড়, আর দুখানা টমেটো দেবো, এরকমই এই চপারেই চপ করে দেবো।
আর একটা আলুকে ছোট ছোট কিউব করে কেটে দেবো, এটা রাত্রের জন্য। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে টমেটোটা দেবো। ডিমগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আগে, ওই তেলেই পেঁয়াজটাকে ভাজছি। তারপরে এবারে টমেটো দেবো, আদা রসুন পেস্ট দেবো। আর মশলার মধ্যে শুধু যেরকম হয় সামান্য একটু জিরে গুঁড়ো আর লঙ্কা হলুদ গুঁড়ো, ব্যাস। নামানোর সময় একটু গরম মশলা। পেঁয়াজটা একটু হালকা ভেজে আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবারে যে বললাম দুটো টমেটোকে চপারে চপ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দেব, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো। এবারে কিউব করে কেটে রেখেছি দুটো আলু, সেটাকে দিয়ে দেবো। বড় দুটো আলু, ছোট না, বড় সাইজের। হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্পই দিলাম। লঙ্কা গুঁড়োটাও কমই দেবো, আমি বেশি ঝাল করব না, কারণ পরোটা দিয়ে খাবে। এইটুকু মিক্স করে কষবে, তারপরে জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আবার কি, আলু সেদ্ধ হয়ে গেলে ডিমটাও দিয়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, হয়ে গেল। ওই একটুখানি মিষ্টি দেবো, যেহেতু পরোটা দিয়ে খাবে, ঝাল ঝাল হলে ওরা খাবে না। এইবেলা যেটা খাচ্ছি সেটা ওই মাছটা তুলে রেখেছিলাম, ওই মাছ আর আমের টক রয়েছে, ওবেলার জন্য ডিম করেছি, সেটা তো দেখালামই। তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে আমরা ডিনার করতে বসেছি, স্বাভাবিকই তাই, সেটাই মনে হওয়ার, কারণ বাইরেটা পুরো কালো। দারুণ হচ্ছে মাছটা, আগের দিনেই বলেইছিলাম। মাছটাও খুব ভালো গো, ভালো হয়েছে, গুণাগুণতি। সেদিন আসলে মাটন ছিল তো, সেই জন্য মাছের ওপর কেউ কনসেন্ট্রেট করেনি। 100 বার মাটনটা বহুবার বলেছি যে লেভেলের সুন্দর হয়েছিল, বাদ বাকি সব রান্না মানে চাপা পড়ে গেছে মাটনের নিচে। জোর বৃষ্টি আসছে, মারাত্মক। আজকে সকালবেলা দেব তো বললো, তাই না বাবা? বলেছে আজকে বিশাল জোর বৃষ্টি হবে নাকি। বলছি তো বাইরেটা পুরো অন্ধকার, দেখে মনে হবে সন্ধ্যে হয়ে গেছে। তাই তো বললাম, লোকে দেখে হয়তো ভাবে আমরা ডিনার করতে বসেছি। ডিম করে রেখেছি, মালাবার পরোটা এনে রেখেছি, শুধু ভাজবো। আজকে শর্মিষ্ঠার ছুটি, গানের ক্লাসও নেই আজকে, ওরা ঘুরতে গেছে। আমি তাই বললাম যে ভালো হয়েছে, দুপুরবেলা খেয়ে দিয়ে একটা সিনেমা চালানো হবে, একসাথে বসে সিনেমা দেখবো। যে বলছে সে দেখে না গো। হ্যাঁ, ওই আর কি, সিনেমা দেখতে দেখতে চোখটা অটোমেটিক্যালি ঘুমে বন্ধ হয়ে যাবে। খেতে বসে যেমনটা বললাম পুরো কালো হয়ে এসছে, ব্যাস খেয়ে উঠতে না উঠতেই মুষলধারে বৃষ্টি শুরু, জোর নেমেছে। কি করছো বাবা? আম খাচ্ছি, খাবি? আমায় দেখবার পর মনে পড়ছে খাবি? না, কেটেছি আমি। দেখ, ও আচ্ছা, এখানে খেতে শুরুও করে দিয়েছে। ভাগ্যিস ভিডিওটা অন করেছিলাম। দারুণ মিষ্টি, খেয়ে দেখ। উ উ করছো। দারুণ মিষ্টিটা তোমার একা খাওয়ারই প্ল্যান ছিল, বুঝতে পেরেছি, তাই তো? না না, তো আরে চুপচাপ বসে আছি, বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভাবলাম যে যাই, আমার আম রয়েছে, আমার কেটে খাই। হ্যাঁ, আমায় ডাকতে পারোনি যে আয়ে তুই একটু খা আমার সঙ্গে? এই তো আমি কেটে নিয়ে ঘরেই যেতাম। এই জন্যই এখানে মানে খেতে শুরুও করে দিয়েছো। দেখি দাও একটা। এই তো নে। এই জন্যই মাঝে মাঝে এরকম দুম করে ভিডিওটাকে অন করে দেওয়াটা ভালো।
বাইরে বৃষ্টি হচ্ছে জোরে, তা কি করব, ভাবলাম যে না, বাড়িতে আম রয়েছে, একটু আম কেটে খাই। তবে আমটা খেতে মানে অপূর্ব। এটা হচ্ছে বাদামি। হুম, চলো তাহলে ঘরে চলো। মাম্মাকে জিজ্ঞেস কর খাবে কিনা, তাহলে আরো কাটবো। হুম, দাও আরো জিজ্ঞেস কাটবো, করছি। তাহলে মাম্মাকে জিজ্ঞেস কর হুম, খাবে কিনা। মামা, শুনতে পাবে না, ঘরে আছে। আচ্ছা দাঁড়া, জিজ্ঞেস করে আসছি। সকালবেলা যেরকম দেখালাম ডিমের কোরমাটা করে রেখেছি, আর এই যে মালাবার পরোটা এনে রেখেছিলাম, এখন ভেজে ফেলছি। একটা প্যাকেটে 5টা থাকে, যথেষ্ট আমাদের জন্যে, কারণ রাত্রে এমনিতেই আমরা কম খাই। এই 5টা মালাবার পরোটা ভেজে নিচ্ছি, ওই দিয়েই ডিনার হয়ে যাবে। অল্প একটু তেল দিয়ে আর একটু ভেজে ফেলছি। বেশ বড় বড় পরোটা 5টা আছে, দুটো দুটো করে ওদের, আমার একটা যথেষ্ট। এই মালাবার পরোটাগুলো খেতেও বেশ ভালো লাগে, তাই না বেটা? কিন্তু এগুলো কি গরম গরমই খেয়ে নিতে হবে, নয়তো হ্যাঁ, শক্ত ঠান্ডা হয়ে যাবে। হয়। বাড়িতে যেগুলো বানাই সেগুলো কিন্তু পরের দিনও বেশ সফট থাকে, হ্যাঁ। এইগুলো শক্ত হয়ে যায়। বাড়িটা তো হ্যাঁ, আলাদাই হয়। বাড়িতে ময়াম টয়ামগুলো একটুখানি বেশি মানে ঠিকঠাক করে দিই তো, সেই জন্যে। বৃষ্টি তো লাগাতার হয়েই চলেছে, এখনো হচ্ছে ঝিরিঝিরি। আর এইমাত্র ডিনার কমপ্লিট করে উঠলাম। পরোটা আর ডিমের কোরমা। পরোটাগুলো বেশ ভারী হয়। শর্মিষ্ঠা তো আমার বেবর জন্য দুটো দুটো করে বানিয়েছিল, কিন্তু রাত্রে এমনিতেই কম খাই আমরা, কিন্তু তাও দুটো করে কেউই খেতে পারিনি, তিনজনেই একটা একটা করে খেয়েই পেট ভরে গেছে আমাদের। এই কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।